তো আজকে আমরা পড়বো হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজন। আচ্ছা, আগের দিন আমরা পড়েছিলাম কি কি পড়া হয়েছিল আগের দিন ক্লাসে, বলো একটু। কোষচক্র। তো কোষ চক্র হয়ে গেছে, আমরা দেখলাম কোষ চক্রের পরে আস্তে আস্তে মাইটোসিস, মিয়োসিস এইগুলো ঘটে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা কোষ বিভাজন কাকে বলে জেনে নিই, কারণ আমাদের একটা পরীক্ষায় আছে। যে পদ্ধতিতে একটি কোষ বিভাজিত হয়ে কতগুলো অপত্য কোষ সৃষ্টি করে বা সৃষ্টি হয় তাকে বলছি কোষ বিভাজন। কেমন টাইপের? এই ধরো একটা কোষ, এই একটা কোষ রয়েছে, নিউক্লিয়াস, সে বিভাজিত হচ্ছে, বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এটা তিন ভাগে হয়ে থাকছে, মানে তিনটে এর পদ্ধতি রয়েছে, মাইটোসিস, মিয়োসিস, অ্যামাইটোসিস। আজকে আমরা পড়বো হচ্ছে কি মাইটোসিস কোষ বিভাজন। হলো, মাইটোসিসে কি হয়, একটা কোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। এই যে একটা কোষ, এই ধরো একটা কোষ, মাতৃকোষ, সেখান থেকে সম আকৃতি, সম গুণ সম্পন্ন দুটো অপত্য কোষ এরকম সৃষ্টি হবে। ঠিক আছে, মাতৃকোষ যারা থাকবে এই অপত্য কোষ দুটোতে সেম সেম জিনিস থাকবে। বোঝা গেল? মাতৃকোষ যদি এখানে 2n সংখ্যক হয়, তো অপত্য কোষগুলো কত হবে? 2n না n সংখ্যক, বলো দেখি একটু। হ্যাঁ, 12 সংখ্যক হবে। 2n সংখ্যক, ভেরি গুড। তাই তো, এটা হচ্ছে আকৃতিও সেম থাকবে। মাইটোসিসের। হ্যাঁ বলো। আকৃতিও সমান থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে বৈশিষ্ট্য। মাইটোসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। বৈশিষ্ট্য লিখতে দিলে তুমি এরকম পয়েন্ট করে লিখবে, আর আরো যদি ভালো তুমি নাম্বার তুলতে চাও তাহলে একটা এখানে আরেকটা পয়েন্ট দিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট আসছি, এই কোষ বিভাজনে এককোষী প্রাণীরা নিজের সংখ্যা বৃদ্ধি করে, বহুকোষীরা নিজের আয়তন বৃদ্ধি করে। এককোষী প্রাণীরা এইভাবেই দুটো প্রাণীতে সৃষ্টি, দুটো প্রাণীতে ভাগ হয়ে যাচ্ছে, মানে একটা থেকে দুটো, ধরে এটা যে এককোষী প্রাণী হয়, এই একটা এর থেকে দুটো অপত্য প্রাণী হয়ে যাচ্ছে। বাট বহুকোষীরা, আমরা কোন কোষী, এককোষী নাকি বহুকোষী বলো দেখি? বহুকোষী। আচ্ছা, বহুকোষী। বহুকোষী, ভেরি গুড। আচ্ছা, এই যে আমাদের ধরো হাত পা কোনো অংশ ধরো কেটে গেল, একটু কোনো মানে কিছু কেটে গেল, তাহলে সেইখানে যে কোষ সৃষ্টি হচ্ছে সেইটা কোন বিভাজন প্রক্রিয়া হচ্ছে বলতে পারবে? মাইটোসিস। অ্যামাইটোসিস, মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস। এই যে দেখো, বহুকোষীরা নিজেদের আয়তন বৃদ্ধি করছে। ঠিক আছে, এটা তো হলো। এছাড়াও দেখো আয়তন বৃদ্ধির ব্যাপারটা একটু বলি। আয়তন যখন লিখেছি, কেটে গেলে ওটা তো ক্ষতি, ক্ষয়পূরণ হচ্ছে, ক্ষয়পূরণের একটা পয়েন্ট আছে, সেটা অ্যাড করবে। আয়তন বৃদ্ধি যদি আমরা বলি, যখন তোমরা ক্লাস 12 বায়োলজিতে যদি বায়োলজি যদি পড়ো, তখন তোমরা জানবে, দেখো একটা পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন ঘটলো, একটা জাইগোট সৃষ্টি হলো। পুংগ্যামেট তো চোখেও দেখা যায় না, ঠিক আছে, ওভামটাও চোখে দেখা যায়, বাট পুংগ্যামেট চোখে দেখা যায় না। তো পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন ঘটলো, একটা জাইগোট, ছোট্ট একটা জিনিস, সেইটা থেকে একটা এত বড় শিশু। এবং এই যে আমরা এত বড় হয়েছি, ছোট থেকে ধীরে 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 বড় হয়েছি, এটা কিভাবে হয়েছি? এই মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমেই হয়েছে। অর্থাৎ বহুকোষীরা নিজেদের আয়তন বৃদ্ধি করে। বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, কোষ বিভাজনের আগে একটি দশা থাকে যাকে বলছে ইন্টারফেজ। আচ্ছা, এবার আমরা মাইটোসিসে চলে আসছি। কোষ বিভাজনের আগে একটা দশা থাকে, এই যে মাইটোসিস তো বিভাজনটা আমরা পড়ছি, এই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। অনেক সময় খাতায় অনেকে দেখছি ভুল লিখছো, সেক্ষেত্রে এটা কাজ করবে, মানে সেক্ষেত্রে কিন্তু তোমার আর সমস্যা হবে না। একটা স্ক্রিনশট ফটাফট নাও, নিয়ে কেউ একটা বলো হয়ে গেছে, বুঝবো, কারণ আজকে অনেকটা পড়া আছে। নিয়েছি ম্যাম। হয়ে গেছে। ওকে, চলো তাহলে আজকে আমরা পড়ি হচ্ছে ইন্টারফেজ দশা। মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা দরকার হবে না? মাইটোসিসের সংজ্ঞা, যে কোষ বিভাজন পদ্ধতিতে মাতৃকোষ বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ সম্পন্ন অপত্য কোষ সৃষ্টি করে তাকেই বলছি মাইটোসিস। এটা তোমরাই লিখে ফেলতে পারবে সংজ্ঞা, তাই তো নাকি? তো কি বললাম, কোষ বিভাজনের আগে একটা দশা থাকে, কোষটা বিভাজিত হচ্ছে। কোষ বিভাজন দেখো দুটো এতে হয়, এই যে
একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। আজকে এটা পড়ছি সেটা তো একটা বড় কোশ্চেন, এখান থেকে অসংখ্য কোশ্চেন আছে। আর হচ্ছে সাইটোকাইনেসিস। হলো? এই দুটো জিনিস ঘটার আগে একটা দশা থাকে, যার নাম হচ্ছে ইন্টারফেজ। এটার আগে একটা দশা থাকে যেটার নাম হচ্ছে, মানে এই দুটো ঘটবে, ক্যারিওকাইনেসিস ঘটবে, তারপর সাইটোকাইনেসিস ঘটবে, ঠিক আছে? বাট তার আগে একটা দশা থাকে, দুই ভাগ নয় কিন্তু এটা, ভাগটা ঠিক নয়, সেটা ভাগের হিসাবে লিখলে হবে না, ব্যাপারটা অনেকে ভুল বুঝতে পারে। এবার এই দুটো দশা ঘটার আগে একটা দশা ঘটে, যার নাম হচ্ছে ইন্টারফেজ। হলো? সবকিছুর ইন্টারফেস দশায় কি হচ্ছে, সবকিছুর কপি হয়, কোষের মধ্যে থাকা প্রোটিন অঙ্গাণু সবকিছুর কপি তৈরি হয়। কপি বলতে কি বোঝাচ্ছ? যদি এবার আমি বলি কপি বলতে কি, সাপোজ ধরো তুমি আজকে লিখছো, যেহেতু ওটা অনলাইন ক্লাস তুমি খাতায় লিখতে পারো, যদি অফলাইন ক্লাস হতো, অফলাইন ক্লাসেও তো আমি এরকম করে বোর্ডে লেখাচ্ছি। এবার সাপোজ ধরো আজকে স্নেহানা কি নাম মেয়েটার, ও ধরো আসেনি, এবার ও কি করবে, তোমাদের থেকে নিশ্চয়ই লিখে নেবে কিংবা কপি করবে, তাই তো? কপি কি কিরকম করে করবে, দোকানে যাবে, ধরো এটা যদি অফলাইন ক্লাস হতো, দোকানে যাবে, দোকানে গিয়ে ও বলবে যে কাকু এটা এই খাতাটা জেরক্স করে দিন। বোঝা গেল? তাহলে কি খাতার মধ্যে তোমরা যা লিখেছো, ধরো অঙ্কিতার খাতা নিয়ে জেরক্স করছো, অঙ্কিতা খাতার মধ্যে যা লিখেছে সেম সেম হবে, যদি একটু অঙ্কিতা কাটাকাটি করে তাহলে সেই কাটাকাটিটাই আসবে, অঙ্কিতা যেরকম ভাবে পয়েন্ট করছে যা করছে সেমটা আসবে। বোঝা গেল ইন্টারফেস দশা তাহলে কি হচ্ছে? বোঝা গেল তো কি জিনিস? হ্যাঁ ম্যাম। কারণ এটা কিন্তু হ্যাঁ ম্যাম বুঝেছি। আলাদা করে কোশ্চেন আসবে এইসব জিনিসগুলো, যদি এটা এগুলো তোমাকে খুব ভালো করে তৈরি করতে, যদি কোনো তুমি এমসিকিউতে একদম পুরো ফুল মার্কস পেতে যাও, ঠিক আছে? ফুল মার্কস কিন্তু পেজে নিশ্চয়ই দেখলে তোমাদের চোখের সামনেই রয়েছে। আচ্ছা, এরপরে আসছি ক্যারিওকাইনেসিস। দেখো ক্যারিওকাইনেসিস হচ্ছে ইন্টারফেজ হয়ে যাওয়ার পরে নিউক্লিয়াস বিভাজন হয়, একে ইন্টারফেজ হয়ে গেল,
কে বলছে ক্যারিওকাইনেসিস। তোমাকে কিন্তু 1 নম্বরের কোশ্চেন দেবে ক্যারিওকাইনেসিস কাকে বলে, বা ক্যারিওকাইনেসিস কিসের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন নাকি নিউক্লিয়াসের বিভাজন? কিসের বিভাজন? নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজন। ওকে, একে বলছে ক্যারিওকাইনেসিস। এটা আবার 4 ভাগে বিভক্ত। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, এইবার এই দশাগুলো আমরা প্রত্যেকটা পড়বো, কারণ এইখান থেকে আমাদের প্রচুর কোশ্চেন দেবে এবং বড় ছোট সব মতো কোশ্চেন এখান থেকে দেবে। ওকে, এগুলো পড়বো। এবার সাইটোকাইনেসিসটা আমরা আগে জেনে নিই। সাইটোকাইনেসিসটা কি কেউ বলতে পারবে? ওই সেল এগুলো ডিভিশনের সাইটোপ্লাজমের সময়, বিভাজন হয়। সেল ডিভিশনের পরে সময় যখন নিউক্লিয়াস ডিভাইড হয়ে যায়, তারপরে সেলটা ডিভাইড মানে সাইটোপ্লাজম টোটালটা ডিভাইড হয়, হয়ে দুটো অপত্য কোষ তৈরি হয়। একদম। আচ্ছা, প্রিয়াঙ্কা জয়েন করে নি? হ্যাঁ, ও আচ্ছা, তাহলে স্নেহা মনে হচ্ছে জয়েন করে। স্নেহা নাম হচ্ছে এটা, এখন নতুন একজন জয়েন করেছে, তোমার টাইম। আচ্ছা, এরপরে হয় সাইটোপ্লাজমের বিভাজন, একে বলছে সাইটোকাইনেসিস। হলো, সাইটোকাইনেসিস কাকে বলে আলাদা করে কিন্তু দেবে। স্ক্রিনশট, ফটাফট স্ক্রিনশট নাও। যে স্ক্রিনশট নিচ্ছ সে কিন্তু অবশ্যই দিয়ে দেবে গ্রুপে। এই দুটো হয়েছে। প্রক্রিয়া, হ্যাঁ, এই দুটো প্রক্রিয়া কমপ্লিট হলে একটা কোষ বিভাজন কমপ্লিট হয়। তোমাকে ধরো কোশ্চেন দিল যে কোষ বিভাজন সম্পন্ন হয় সাইটোকাইনেসিস হয়ে যাওয়ার পরে, কোষ বিভাজন সম্পন্ন হয় ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস উভয় দশাটি সম্পন্ন হওয়ার পরে, ক্যারিওকাইনেসিসের পরে কি বলবে? উভয় দশা সম্পূর্ণ হবে। ক্যারিওকাইনেসিস উভয় দশা হওয়ার পরে। ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস দুটো কমপ্লিট হওয়ার পরে কিন্তু কোষ বিভাজন কমপ্লিট হবে। এই দুটোর মধ্যে একটা যদি না হয়, একটা গন্ডগোল কোষ হবে। সেক্ষেত্রে কি কোষ হবে বলতে পারবে? ক্যান্সার কোষ। স্বাভাবিক সেল ডিভিশন হয়, ওই ম্যালিগন্যান্ট টিউমার। হ্যাঁ, হ্যাঁ একদম, যেটা হচ্ছে ইয়ে কি যেন শুভ আমাকে জিজ্ঞাসা করছিল। ঠিক আছে, যখনই কোষ চক্র বিঘ্নিত হয় তখন হচ্ছে ক্যান্সার কোষ সৃষ্টি হয়, টিউমার সৃষ্টি হয়। ঠিক আছে, এবং ইন্টারফেসটা বুঝলে তো? কোষ বিভাজনের আগে যেটা দশা, সেখানে সবকিছুর কপি তৈরি হয়। ম্যাম, পরীক্ষায় যদি ইন্টারভিউ সংজ্ঞা আছে তাহলে এটাই লিখে দিব। হ্যাঁ, ইন্টারফেসে সবকিছুর কপি তৈরি আমি দিয়ে দেবো। ওরকম দেয় না ইন্টারফেস। ইন্টারফেসে কোষ বিভাজনের আগে একটি দশা, এই দশার সবকিছুরই কপি তৈরি হয়। আসো, চলো এবার আমরা ক্যারিওকাইনেসিসের দশাগুলো প্রাণী কোষে মেনলি আমরা পড়বো। হলো, তো ফার্স্টে কোন দশাটা ছিল একটু নামটা বলে দাও ফটাফট। প্রোফেজ। প্রোফেজ।
জুয়া এবং হচ্ছে প্রিয়াঙ্কা, বলতে হবে তো, কিছু বলছো না কেন? চুপচাপ হয়ে যাও। হ্যাঁ, ক্লাসে বলতে হবে না, অনলাইন ক্লাস হবে। কি হচ্ছে? এটা বলতে হবে। সেটা আমি লিখি, তারপর দেখ, আঁকবো, এক আঁকবে, সাইডে লিখবে, ওপরে এ করবে, তারপর খুব ভালো করে করবেই। তো চলো ফার্স্টে আসছি প্রবেশ দশাটা, খুব ভালো করে বুঝবে, অনেক শর্ট কোশ্চেন দেয়। এবং আগামী দিনে যদি জিএনএম এএনএম এসব নার্সিং এক্সাম গুলো দাও, বায়োলজিক্যাল যে কোনো গুলো দাও, 11এও আছে, এইটাই সেম জিনিসটা আমার 11-এ পড়বে। আমি এমন ভাবে পড়াই যেটা কি মানে একদম 11-এর জন্য এটা সেম জিনিস। ম্যাম আমরা আঁকবো? হ্যাঁ, একটা হতো, যা আঁকবো সব আঁকবো, কোনো অসুবিধা নেই। যা আঁকবো সব আঁকবো। मैम मैम আচ্ছা, তো প্রবেশ দশায় দেখো কি কি ঘটনা ঘটছে, বা প্রবেশ দশার বৈশিষ্ট্য তোমায় দিতে পারে। ক্রোমাটিন তন্তু ঘনীভূত হয়ে সূত্রের আকার ধারণ করে। দেখো ক্রোমাটিন তন্তুগুলো ঘনীভূত হয়ে মোটা হয়ে গিয়ে সুতোর মতন আকার ধারণ করছে।
ম্যাম এগুলো কি বৈশিষ্ট্য নাকি প্রফেসর স্যার? হ্যাঁ, হলো। দেখুন আমি কালিটা ভরে নিই। কি হচ্ছে, ক্রোমাটিন তন্তুগুলো ঘনীভূত হয়ে সুতোর আকার ধারণ করছে এবং বেটে ও মোটা হয় ক্রোমোজোমে পরিণত হয়। আস্তে আস্তে বেটে এবং মোটা হচ্ছে, দেখো আস্তে আস্তে কিন্তু ওইদিকে যাচ্ছে, ওটা পুরো মেটাবে, ওইদিকে এখনো যায়নি। আস্তে আস্তে বেটে ও মোটা হয় ক্রোমোজোমের আকার ধারণ করছে। ঠিক আছে, দাঁড়াও আমি কালিটা ভরি। কালিটা ভরি। ম্যাম নিউক্লিয় পর্দার ভিতরে যেগুলো আছে ওগুলোকে ক্রোমাটিন তন্তু। হ্যাঁ বলো, তুমি কোনটা কি বলছো? ক্রোমাটিন তন্তু। ম্যাম বলছিলাম নিউক্লিয় পর্দার ভিতরে যেগুলো আছে ওগুলো ক্রোমাটিন তন্তু। হ্যাঁ হ্যাঁ, এই যে বাইরের পর্দাটা, ভেতরটা নেই, এই যে বাইরের পর্দাটা তুমি, তাই তো? এই ঘনীভূত হওয়ার পদ্ধতিকে বলে পাইরিলাইজেশন। ঠিক আছে, তোমাকে আলাদা করে কোশ্চেন করবে স্পাইরিলাইজেশন কাকে বলে। ঠিক আছে, তো বুঝতে পারলে তো স্পাইরালাইজেশন কাকে বলে, টোটালটা লিখতে হবে। প্রত্যেক ক্রোমোজোমে দুটি লম্বালম্বী ও সমান্তরাল ক্রোমাটিড থাকে, একে সেন্ট্রোমিয়ার অঞ্চল সংলগ্ন থাকে। প্রত্যেক ক্রোমোজোমে
এটা সেন্টোমিয়ার অঞ্চলের সংলগ্ন। এই যে দেখো এই মাঝে এরকম সেন্টোমিয়ার অঞ্চল, ঠিক আছে। এটা প্রোফেজের পরেই জাস্ট প্রোফেজ চলছে, জাস্ট স্টার্ট হয় প্রো মেটাফেজ। ঠিক আছে, প্রোফেজ নয়, যে এটা মেটাফেজ নয়, কিন্তু প্রো মেটাফেজ মানে এলোমেলো। এই যে ক্রোমোসোম গুলো বেটে মোটা হয়েছে, এই যে মাঝের অঞ্চল, এটাই হলো সেন্টোমিয়ার। এই যে তাহলে সেন্ট্রোমিয়ার কাকে বলে বললে কি বলবে একটু বলে দাও। ক্রোমোসোমের ক্রোমাটিডদ্বয় যে অঞ্চলে সংযুক্ত থাকে তাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। ভেরি গুড, বোঝা গেছে তো সবার। এটা কিন্তু আলাদা কোশ্চেন নেবে সেন্টোমিয়ার। আর হচ্ছে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। হলো, একটা ফটাফট স্ক্রিনশট নাও, ফটাফট স্ক্রিনশট নাও। প্রোফেজের বৈশিষ্ট্য, চিত্র বৈশিষ্ট্য, ফটাফট করো। ওই যে হলো, আচ্ছা এখানে একটা জিনিস একটু বলে দেই। সেন্টোমিয়ারে অবস্থিত চাকতির মতো যে চারটি গঠন, দেখো চাকতির মতো গঠন, চারটি সেন্টোমিয়ারের চারদিকে চাকতির মতো গঠন, ঠিক আছে। কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তুতে যুক্ত হয়, তাদের বলছে কাইনেটোকোর। এটা লিখেছো তো সবাই, আমি মুছবো। হ্যাঁ ম্যাম, লিখে নিন। আমি লিখেছি। আচ্ছা কাইনেটোকোর কাকে বলে আমি এটা ফটাফট লিখে দিচ্ছি। কাইনেটোকোর আচ্ছা কাইনেটোকোর দেখো সেন্টোমিয়ারে অবস্থিত। কাইনেটোকোরটা এক্সট্রা কোশ্চেন, ঠিক আছে, দেখ সেন্টোমিয়ারে অবস্থিত চাকতির মতো যে চারটি গঠন, কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তুতে যুক্ত হয়,
তাদের কাইনেটোকোর বলে। তাহলে বুঝলে এই যে চারটির মধ্যে চারটে যে কত সেন্টোমিয়ারের চারপাশে 1 2 3 4 এদের কাইনেটোকোর বলছি। ফটাফট স্ক্রিনশট নাও, লিখে নাও স্ক্রিনশট। এবার আসবো আমরা মেটাফেজ। স্পিন্ডল তন্ত্র দিয়ে, হ্যাঁ, স্পিন্ডল তন্ত্র। স্পিন্ডল তন্তু হ্যাঁ, এই যে এইগুলো যেটার সাথে যুক্ত হচ্ছে, এই যে এইগুলো রয়েছে, বুঝছো? yes, হ্যাঁ। এবার আসি কি মেটাফেজ। দেখো মেটাফেজ কিন্তু ভীষণ স্বল্পস্থায়ী দশা। ভীষণ স্বল্পস্থায়ী দশা। হলো? আচ্ছা, তো দেখো মেটাফেজে কি কি হচ্ছে চিত্রটা আঁকবে। আচ্ছা, বেম ও বেমতন্তু গঠিত প্রথম। বেম ও বেমতন্তু গঠিত হয়। তারপর কি ক্রোমোজোমের ঘনীভবন ঘটে, ক্রোমোজোম আরো স্থূল ও বেটে হয়। ঠিক আছে,
এবার আসছি নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত। হলো? ক্রোমোজোমগুলি, দেখো এখানে কোনো নিউক্লিয় পদ্ধতি কিছু দেখতে পাচ্ছ নাকি? এখানে দেখা যাচ্ছে? বলো। না না ম্যাম। ম্যাম। না, তাই তো? আচ্ছা আচ্ছা। এবং হচ্ছে ক্রোমোজোম গুলো বিষুব অঞ্চলে অবস্থান করে, দেখো। দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাকে দেবে কোন কোষ বিভাজনে ক্রোমোজোম গুলো বিষুব অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম গুলো বিষুব অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ? বলো, ফটাফট বলো। মেটাফেজ। মেটাফেজ, ম্যাম এটা একটা মেটাফেজ। মাথা থাকে। ক্লিয়ার? ম্যাম ইংরেজি বিষুব অঞ্চল কোনটা? বর্ণমালা হ্যাঁ, ক্রোমোজোম গুলো দেখো ক্রোমোজোম গুলো ইংরেজি বর্ণমালার ভিএল অথবা আই এর মতো দেখায়। দেখো এটা এল এর মতো দেখাচ্ছে, এটা ভি এর মতো দেখাচ্ছে, ঠিক আছে? এইটা যদি দেখো এরকম আই এর মতো দেখাচ্ছে, তাই তো? হয়েছে? ম্যাম বলছিলাম বিষুব অঞ্চল কোনটা? হুম? বিষুব অঞ্চল এই যে বা মাঝের নিরক্ষীয় অঞ্চল অঞ্চল কোনটা? ভূগোলে পড়েছো না? এই যে পৃথিবী যদি এটাকে ধরো, এটা কি নিরক্ষীয় রেখা বা লেখা বা বিষুব রেখা, তাই না? তোমরা তো ভূগোল পড়ছো এখন, আমি তো কোন হুম। জন্য ভূগোল পড়েছি, ঠিক আছে? হ্যাঁ। ও, অঙ্কিতা পেয়েছো ভূগোলের টিচার? না ম্যাম, পাওনি না? মাঝখানে ছেড়ে দিলেন, বললেন পড়াবেন না আর, মানে টাইম কেন হচ্ছে না পড়াবে হঠাৎ। না কেন? কি জানি, ক্লাস 8 থেকে পড়ছিলাম অনলাইনে, এবারে হঠাৎ করে এই 9 থেকে ইরেগুলার ক্লাস করাচ্ছিলেন, তাও পড়ছিলাম। এবার মানে মানে তুমি একজন কি না একাই পড়াচ্ছে। একা করছিলে? হ্যাঁ, এবারে ওনার কাছে কেউ, মানে ওই যে ওই চিত্তরঞ্জন না কোন এলাকায় থাকে, এবারে ওখানে নাকি স্কুল টিচারদের কাছে পড়ার একটা ট্রেন্ড রয়েছে, ওই জন্য ওনার কাছে পড়তে চায় না, অনলাইনেও পড়তে চায় না। এবার ওই জন্য নাকি পড়াবেন না বলে হঠাৎ ঠিক করেছেন, আমাকে পড়াচ্ছেন, কি অবস্থা। ও, স্কুল টিচারদের কাছে পড়াটা তো মানে মানে একটা ক্রাইম। তো আমি তো স্কুলে রয়েছি, যেহেতু আমি সারাক্ষণই স্কুলে থাকি, আমাদের পার্ট টাইম টিচার, ফুল টাইম আমি ক্লাস থাকি। তো অনেকে মানে এরকম ভাবে পেছনে লাগে যে স্কুলে পড়িয়ে তুমি কি করে ক্লাস নিচ্ছ? ঠিক আছে, একজন হেডমাস্টার কাছে চলে গেছে, গিয়ে কমপ্লেন করেছে। হেডমাস্টার আমাকে উল্টো রেগে গেছে যে মানে উনি আমাকে বলছে, আসলে কি বলতো, তোমার কমে যে তুমি এতটা সাকসেসফুল হয়েছো, তোমাকে হিংসা করে। ঠিক আছে, তো আমি বললাম সেটাই। স্যার অ্যাকচুয়ালি কি বলুন তো, উনি টিচার তো তাই কিছু বললাম না, নাহলে উনি যে কমেন্ট মানে এগুলো করেছে আমি ওনাকে বুঝিয়ে দিতাম। আমি কারোর সাথে সহজে লাগি না, কিন্তু একবার যদি আমার আমার মানে সেই জায়গায় চলে আসি, তাহলে শেষ অব্দি আমি চলে যাই, ওটার জন্য আমি কারোর পিছনে লাগি না অকারণে। তো আমি বললাম যে উনি টিচার তো তাই রেসপেক্ট অনুযায়ী ওনাকে আমি কিছু বললাম না, এবং কিছু না, ওই ওই ব্যক্তি কিছুদিন বাদে একটা কাজের জন্য আমার বাবার কাছেই এসছে। সে দেখে অবাক, আচ্ছা এ এ ওনার মেয়ে। সে দেখে অবাক, সে আর কথাবার্তা বলতে পারছে না, ঠিক আছে? এই হচ্ছে কেউ অবস্থা। গ্রো করলে এরকমই করে, মানে সবাই তাকে কিভাবে ডিটোরিয়েট করবে।
হ্যাঁ অ্যাকচুয়ালি আমি তো তার আগে থেকে জেনে গেছি যে কেউ গ্রো করলে এরকমই, কারণ আমার টিচার আমাকে অলরেডি বলে দিয়েছে যে সুস্মিতা এরকম এরকম জিনিসগুলো হবে, ঠিক আছে, আমাকে অলরেডি আমার টিচার এগুলো বলে দিয়েছে, তো আমি সেগুলোতে কিছু ইয়ে করি না। কিন্তু কি বলতো, মানে একটা জিনিস এমন হয়ে যায় যে তারপরে তারা মানে এই যে সাইবার ক্রাইমে কিছু ব্যাপার এগুলো হয়ে যায়, তো তুমি কেন এগুলো নাটক করতে এসছো, তার ফলাফলটা তো তুমি পাবেই। আচ্ছা স্ক্রিনশট নিয়েছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা হেডমাস্টার উল্টো রেগে গেছে, কারণ হেডমাস্টার জানে যে আমি ইভিএস ক্লাস নেবো, আমি বায়োলজি ক্লাস নিতে পারবো, আমি লাইফ সায়েন্স ক্লাস নেবো, এরকম পাবেন। এবং আমার বাড়ি একদম পাশে, একদম কাছে। শুধু এই না, একজন জিওগ্রাফির টিচার, যেহেতু আমি ইভিএস মানে পড়াই, তো সে গিয়ে বলছে, মানে সে গিয়ে কমপ্লেন করছে, আহ, তো সেটা আমি জানতামও না। ওরা স্কুল সবসময় নেবে কে সায়েন্সের স্টুডেন্ট আছে, মানে সায়েন্সের টিচার তাকে দেবে এনভায়রনমেন্টাল সায়েন্স, কারণ এনভায়রনমেন্টাল স্টাডিজ আছে, সায়েন্স আছে, সায়েন্স থেকেই ব্যাকগ্রাউন্ড থেকে নেবে, কারণ সে বায়োলজি পড়াতে পারে, সে বায়োলজি রিলেটেড সাবজেক্ট এটা, ঠিক আছে। তো সে গিয়ে বলছে যে তারপর একটা স্টুডেন্ট, সে কি গিয়ে বলেছে জানি না, তো সে গিয়ে কমপ্লেন করছে, সেখানেও মানে স্কুল থেকে আমাকে আমি জানিও না এসব, আমাকে এসে বলছে আদার্স টিচাররা যে এরকম ওই কিছু মনে করি, আমি জানিই না। আর আমি সায়েন্সের টিচার হলে তবে একটা মানে পেছনে লাগছে, একটা মানে এ করছে, একটা মানে ঠিক আছে সায়েন্সের টিচার, ভূগোল টুগোলের টিচারের সাথে আমি কোনো ওইসব লড়াইয়ের মধ্যে আমি যখন ভূগোল টুগোল চলবে না আমার। এবার আমার ভয় লাগছে ক্লাস 10 একা একা তো পড়ে নেওয়া যায় ওই না না আমি দেখছি, আঞ্চলিক দাঁড়াও জায়গাটা। ভূগোলের আমি দেখছি, তোমার ওটা আমি দেখছি যে কেউ ভালো কেউ আছে নাকি, মানে যাতায়াত কারো কাছে তো দেওয়া যায় না, অবশ্যই ট্রেন এটা অনেক বড় ম্যাটার করছে, আর ভূগোলে প্রচুর নাম্বার ওঠে। তুমি হ্যাঁ সবাইকে দেখবে ভূগোলে, মানে এই বছর কত খারাপ রেজাল্ট করেছে ভূগোলে লেটার পেয়েছে। আচ্ছা ম্যাম ভূগোল কমন দেওয়া আছে তাদের। হ্যাঁ সহজ, তবে পড়তে হয় না। সহজে কমন। দেখো যে বায়োলজিতে 100 পেয়েছে, 99 প্রচুর আছে, তো সে বলবে লাইফ সায়েন্স সহজ, সায়েন্স সাবজেক্ট সহজ, ঠিক আছে। আর কেউ দেখে বলো এখনকার যুগে সবাই পায়, তুমি দেখো রেজাল্ট চেক করেছি আমি কি নাম্বার পেয়েছে, 35, 36, 32 এরকম নাম্বার পেয়েছে। এবার দেখো অ্যানাফেজ দশায় কি করছে। এই দশায় সেন্টোমিয়ার বিভাজিত হয়ে দুটি তৈরি হয়। এবং যখন ধরো অন্য মাস্টারমশাইরা শুনেছে আমাদের স্কুলের, সবাই আমাকে ভীষণই ভালোবাসেন, কারণ কি বলতো প্রত্যেকে আমার মানে পিতৃমাতৃ সম, ওখানে আমার এজের ওরকম কেউ নেই, সবাই মানে বড় অনেক। এবার তারা আমাকে বলছে তোকে যদি এরকম কেউ, তুই করেই বলে সবাই, এরকম যদি কেউ বলে তুই বলবি কি সোজা যান থানায় গিয়ে আমার নামে এফআইআর করুন, আমি স্কুলে পড়াচ্ছি, পড়ি আমি টিউশন পড়াচ্ছি, বেশ করেছো, আপনি গিয়ে এফআইআর করুন। কিচ্ছু জানছো না তুমি, কোনো নলেজ নেই, তুমি ঠিক হয়ে যাচ্ছ। দুটি তৈরি হয়। এবং বেমতন্তু অবলুপ্ত হতে থাকে। দেখো এই যে বেমতন্তু আস্তে ধীরে কি হচ্ছে, অবলুপ্ত হয়ে যাচ্ছে, এগুলো আস্তে 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 এগোচ্ছে। এবং ক্রোমোসোম গুলো কোথায় গেল, ক্রোমোসোম গুলো দুই ভাগে ভাগ হয়েছে, ভাগ হয়ে গিয়ে এরকম হয়ে যাচ্ছে। দুটো ছিল, এই দুটো সাইড এদিকে চলে যাচ্ছে।
বোঝা গেল? এইগুলো কি তাহলে? অপত্য ক্রোমোজোম। হলো? আচ্ছা, এবার যদি তোমাকে প্রশ্ন করি আমি, কোন দশায় ক্রোমোজোম গুলি 2 ভাগে বিভক্ত হয়ে যায়? অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশায়। অ্যানাফেজ দশা। সিস্টার ক্রোমাটিড গুলি পরস্পর বিপরীত মেরুর দিকে গমন করে। ম্যাম সিস্টার ক্রোমাটিড কোনগুলো? এই যে এগুলো সিস্টার ক্রোমাটিড বিপরীত দিকে গমন করছে, ও ওদিকে যাচ্ছে, ও এদিকে আসছে। বুঝে গেল? বুঝেছি। সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপরে ক্রোমোজোমের আকার যে আকৃতি, ঠিক আছে? দেখো এটা ইউ, কোনটা ভি, কোনটা দেখো যে আকৃতির টাইপের। যখন ক্রোমোজোম গুলি বিপরীত মেরুর দিকে পৌঁছায় তখন অ্যানাফেজের সমাপ্তি ঘটে। পুরোটা যখন চলে যাবে দুই দিকে তখন কিন্তু অ্যানাফেজটা সমাপ্ত হয়ে যাবে। একটা স্ক্রিনশট নাও। এটা কিন্তু ভীষণ স্বল্পস্থায়ী। মেটাফেজ অ্যানাফেজ ভীষণ অল্প হয়, প্রোফেজটা কিন্তু অনেকটা দীর্ঘস্থায়ী দশা। যদি বলে দীর্ঘস্থায়ী দশা কি, প্রোফেজ কোশ্চেন কিন্তু দেয়। ভীষণ স্বল্পস্থায়ী। হ্যাঁ বলো। এটা কি লিখেছেন ভীষণ স্বল্পস্থায়ী? হ্যাঁ এটা অ্যানাফেজ দশাটাও ভীষণ স্বল্পস্থায়ী দশা, এগুলো কোশ্চেন দেয়। মেটাফেজ অ্যানাফেজ স্বল্পস্থায়ী। এবার আসছি টেলোফেজ।
এটা হচ্ছে টেলোফেজ। দেখো ক্রোমোসোম বলে দুদিকে চলে গেল, কিছুটা গিয়ে এদিকে গেল, হাফটা গিয়ে এদিকে গেল। এইবার কি হচ্ছে? অপত্য ক্রোমোসোমের দেখো ঘনীভবন কিন্তু দূর হয়েছে, ঠিক আছে। আর কি হচ্ছে সেটাকে একইতে এবং ক্রোমোসোমের পাক খুলে অস্বচ্ছ ক্রোমাটিন বস্তুর জট সৃষ্টি হয়। একে বলছি ডি স্পাইরিলাইজেশন। ডি স্পাইরিলাইজেশন কাকে বলে এটা বলবো। বলো। এই পদ্ধতিতে পুনরায় নিউক্লিয়াস সৃষ্টি হয়। এবং নতুন নিউক্লিয় পর্দা গঠিত হয়। আচ্ছা তাহলে ডি স্পাইরালাইজেশন কোন দশায় দেখা যায়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ? টেলোফেজ। টেলোফেজ। আচ্ছা তোমাকে যদি কোশ্চেন দেয়, বড় কোশ্চেন, যে ক্যারিওকাইনেসিসের দশাগুলি বর্ণনা করো, তখন এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই চারটে দশা তুমি চিত্র এরকম দিয়ে তুমি বৈশিষ্ট্যগুলো লিখে দেবে, ঠিক আছে। এবার আসি আমরা সাইটোকাইনেসিস। এত অবধি কিন্তু কি হলো? এতটা অবধি কি হলো? বিভাগে চলে গেল নিউক্লিয়াসের বিভাজন, তাই তো? হ্যাঁ ম্যাম, ক্যারিওকাইনেসিস ফিনিশ হলো। ক্যারিওকাইনেসিস হলো, এবার হবে সাইটোকাইনেসিস।
উল্টো দিকে চলে গেছে। এবার কোষপাত বা খাদ সৃষ্টির মাধ্যমে জনিত্রী কোষে সাইটোপ্লাজম বিভাজন হয়। হলো? দেখো এই কোষপাত বাইরে খাদ সৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে মিটে যাবে এটা, লিখে এসে হলো। ক্লিয়ার তো? তাহলে মাইটোসিসে কি হচ্ছে, দুটো এরপরে কি হবে নেক্সট পার্টে, দুটো আস্তে আস্তে এর হয়ে যাবে, দুটো কোষ সৃষ্টি হতো, মাতৃকোষে ডেলা ছিল, এই দুটো কোষের সেম হবে, আবার এরা বিভাজিত হবে, পরপর এইভাবে বিভাজিত হবে। তাহলে মাইটোসিসকে সমবিভাজন কেন বলে? কারণ মাইটোসিস কোষ জীবনে একটি মাতৃকোষ থেকে সমগ্র সম্পন্ন দুটি অপত্য সৃষ্টি হয়। ভেরি গুড। সমবিভাজন কেন বলছি? মাতৃকোষে যে পরিমাণ ক্রোমোজোম থাকে, তুমি গুছিয়ে লিখবে, মাতৃকোষে হ্যাঁ। অপত্য কোষে একই সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি হয়। তাই একে মাইটোসিসকে সমবিভাজন বলছে। গুরুত্ব তোমরাই বলবে, গুরুত্ব ফটাফট বলে ফেল। ক্লাসটা অনেকটা লং হয়ে গেছে, কটা বাজে? যাই হোক, কিছু করার নেই। গুরুত্ব তোমরা ফটাফট কয়েকটা গুরুত্ব বলো। আচ্ছা, দেহের মাইটোসিস কোষ ক্ষয়পূরণের বলতে জন্য, আচ্ছা এক এক করে বলো, অঙ্কিতা ফার্স্টে বলে নাও। আচ্ছা দেহের ক্ষয়পূরণের জন্য মানে ওকে দেহের, চলো। হ্যাঁ, এছাড়া হচ্ছে বৃদ্ধির জন্য, যে কোষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে জীবদেহের সমগ্র আচ্ছা, বৃদ্ধি ঘটে। এটা ভালো করে আর লিখবে, দেহের ক্ষয়পূরণ ব্যাপারটা, বৃদ্ধির ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ, এবার আর এবার হচ্ছে, এবার শুভ কটা বলুক, শুভ বলো একটু। ম্যাম প্রজনন। হুম, ম্যাম প্রজনন। শোনা যাচ্ছে না, জোরে বলো। ম্যাম প্রজনন। এককোষী জীবরা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এটা অজৈব প্রজননের প্রক্রিয়া শব্দ বংশবিস্তার করে। ঠিক আছে, এটা মিওসিস। ক্ষয়পূরণ হচ্ছে দেহের, দেহের বৃদ্ধি হচ্ছে, তারপরে জননাঙ্গ সৃষ্টি, সেটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে, প্রজনন নয়। ম্যাম, মাইটোসিস, অযৌন জনন প্রক্রিয়া যাদের জনন সম্পন্ন হয় তাদের তো মাইটোসিস হয় না? বলো। অযৌন জনন প্রক্রিয়ায় যাদের প্রজনন সম্পন্ন হয় তাদের হ্যাঁ, অজনন কথাটা বলতে হবে, ঠিক আছে, প্রজনন শুধু হ্যাঁ, বলতে হবে না, যেমন জননাঙ্গ সৃষ্টি, এটা কি কাদের? মেনলি আদা, পাথরকুচি, ইস্ট, অ্যামিবা, প্যারামেসিয়াম, এদের। আদা, পাথরকুচি, ইস্ট, অ্যামিবা, প্যারামেসিয়াম লিখে রাখো। ক্রোমোজোমের সমতা বজায় থাকছে।
হলো, এই হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। আচ্ছা, আমি ভিডিওটা তাহলে অফ করে আসি, তারপরে খাতার ব্যাপারটা।